অবশেষে শেষ হলো জাকসুর ভোট গণনা। সন্ধ্যায় ফল ঘোষণার আশা। কমিশনের আরেক সদস্যের পদত্যাগ। আমাদের জাকসুতে 178-79 জন প্রার্থী, একটি পদে 30 জন প্রার্থী আছে। আর ডিজিটাল না, আর আমাদের যে শিক্ষকরা এত অভ্যস্ত না, প্রতি বছর নির্বাচনের মধ্যে তাদের গণনায় একেবারে তারা অভিজ্ঞ বিশাল, তাও না। গণনা শেষ হলেই আমরা 1টা থেকে 1:30 বা 2টার মধ্যে আমরা সমাপ্ত করতে পারবো বলে আশা করছি। রাকসুর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ। জাকসুর বিশৃঙ্খলা প্রভাব নিয়ে আতঙ্কে প্রার্থীরা। প্রশাসনের প্রতি এবং নির্বাচন কমিশনারদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, ওদের ভুল ত্রুটিগুলো ছিল সেগুলোর ঊর্ধ্বে গিয়ে বিতর্কমুক্ত যেন নির্বাচন হয়। এমনভাবে ঢেলে সাজাক যেন ভোট গণনার সময় কোনো বিলম্ব বা কোনো হিন্ডার্সের সম্মুখীন তাদের না হতে হয়। সরকার মানবাধিকার রক্ষায় নজির স্থাপন করতে চায় বলেন আইন উপদেষ্টা। অধিকার নিশ্চিতে থাকবে সর্বোচ্চ চেষ্টা। পটুয়াখালীতে মাছ ধরার ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ 3 জেলে। নেত্রকোনার ট্রলার ডুবে এখনও নিখোঁজ 4। এবং জামালপুরে ব্রহ্মপুত্র নদ এবং জিনজিরান নদীর বিভিন্ন স্থানে ভাঙন তীব্র। দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। 20 থেকে 25টা বসতবাড়ি ঘর ছিল, যা এখন বিলীন হয়ে গেছে। বাড়ি দেয়াল সব ভেঙে গেছে, আমার জিনিসপাতি সব গেছে, সম্পত্তি। আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে। শুনছিলেন শিরোনাম, সাথে আছি বিপাশা চক্রবর্তী। দুপুরের মধ্যে ভোট গণনা শেষ হলে সন্ধ্যা 7টার মধ্যে জাকসু নির্বাচনের ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান। একই পদে একাধিক প্রার্থী থাকা, শিক্ষকদের নির্বাচনী অভিজ্ঞতা না থাকা সহ বিভিন্ন কারণে কিছুটা সময় বেশি লাগছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার লুৎফর এলাহি। এদিকে সংবাদ সম্মেলন করে ছাত্র শিবির প্যানেল জানায় নির্বাচন বানচালের চেষ্টা রুখে দিয়েছে শিক্ষার্থীরা। বিস্তারিত আরো জানাচ্ছেন আলিয়াকাস আকাশ। জাকসু নির্বাচনের 2 দিন পেরিয়ে গেলেও এখনো ফল প্রকাশ করতে পারেনি জাকসু নির্বাচন কমিশন। এ নিয়ে চরম হতাশায় সময় পার করছে প্রার্থী ও ভোটাররা। নির্বাচনে নানা অনিয়মের অভিযোগে এরই মধ্যে নির্বাচন বর্জন করেছে ছাত্রদল সহ 5টি প্যানেল। শনিবার সকালে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন সহকারী নির্বাচন কমিশনার অধ্যাপক লুৎফুল এলাহি। জানান একই পদে একাধিক প্রার্থী থাকার পাশাপাশি দায়িত্ব পালন করা শিক্ষকদের নির্বাচনী অভিজ্ঞতা না থাকায় ফল প্রকাশে সময় বেশি লাগছে। আমাদের জাকসুতে 178-79 জন প্রার্থী, একটি পদে 30 জন প্রার্থী আছে। আর ডিজিটাল না, আর আমাদের যে শিক্ষকরা এত অভ্যস্ত না, প্রতি বছর নির্বাচনের মধ্যে তাদের গণনায় একেবারে তারা অভিজ্ঞ বিশাল, তাও না। গণনা শেষ হলেই আমরা 1টা থেকে 1:30 বা 2টার মধ্যে আমরা সমাপ্ত করতে পারবো বলে আশা করছি। অনভিজ্ঞতা ও হাতে গণনায় বিলম্ব হচ্ছে জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রভিসি জানান দুপুর 3টার মধ্যে গণনা শেষ হলে সন্ধ্যা 7টার মধ্যে দেয়া হবে ফলাফল। আমরা তো 33 বছর পর ইলেকশন করছি, প্রশাসনের কিছু অভিজ্ঞতার অভাব আছে, সব দিক থেকে সেটা স্বীকার করে বলবো। তবে ইলেকশন ম্যানিপুলেশন কোনো প্রশ্নই ওঠে না। শুধু আমাদের একটা সমস্যা হচ্ছে ভোট গণনার ক্ষেত্রে আমরা চেয়েছিলাম মেশিন দিয়ে করার জন্য, কিন্তু ছাত্রদের দাবির প্রেক্ষিতে আমরা সেটা ম্যানুয়ালি করতে হচ্ছে। এদিকে ছাত্র শিবির প্যানেলের নেতাকর্মীরা বলছেন নির্বাচন বানচালকারীদের রুখে দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করে বলেন শিক্ষার্থীদের মতামতে যে রায় আসবে মেনে নেবেন তারা। সব মিলিয়ে এটি একটি গিগান্টিক সাইজ, তো এটিকে আসলে ম্যানুয়ালি হাতে গুনতে এটা আসলে অমানবিক একটি ব্যাপার। কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম এই ওএমআর পদ্ধতি বাতিলের ব্যাপারে একটি দল আবেদন জানিয়েছিল। আমার মনে হয় প্রশাসন যদি দূরদর্শী সিদ্ধান্ত নিত তাহলে ওএমআর পদ্ধতিতে যদি যেতে পারতো তাহলে এই ভোগান্তিটি হতো না, কিংবা আরও দ্রুততম সময়ের মধ্যে ভোট গণনা কার্যক্রম সম্পন্ন হতো। সন্ধ্যার মধ্যে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ফল প্রকাশ করবে জাকসু নির্বাচন কমিশন, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের। আলিয়াকাস আকাশ, দেশ টিভি, ঢাকা। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন কমিশনের আরেক সদস্য অধ্যাপক রিজওয়ানা করিম স্নিগ্ধা পদত্যাগ করেছেন। শনিবার দুপুরে তিনি পদত্যাগের ঘোষণা দেন। স্নিগ্ধা সমাজ বিজ্ঞান ভবন কমিটির নৃবিজ্ঞান বিভাগ প্রতিনিধি ছিলেন। এর আগে শুক্রবার রাতে নির্বাচন কমিশনের সদস্য এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ডক্টর মাফরুহি সত্তার অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগ করেন। জাকসু নির্বাচন চলাকালে আসা অভিযোগগুলোর সুরাহা না করেই ভোট গণনা চালিয়ে যাওয়ায় পদত্যাগ করেছেন তিনি।
দর্শক, জাকসু নির্বাচনে খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ এবং দেওয়ান ইমন। শুরুতেই আমরা চলে যাচ্ছি হাসানের কাছে। হাসান, জাকসু নির্বাচনে ফলাফল আসতে আর কত সময় লাগতে পারে, কি বলছে জাকসু কমিশন? আপনাকে ধন্যবাদ। আমরা কিছুক্ষণ আগে এখানে খবর পেয়েছি, বিশেষ করে জাকসু নির্বাচন কর্মকর্তারা তারা কিন্তু বলছেন যে ঠিক 4:30টার দিকে তারা নির্বাচনের ফলাফল ঘোষণা করবেন বলে ঘোষণা দিয়েছে ইতিমধ্যে, এবং পুরোপুরি চূড়ান্ত ফলাফল ইতিমধ্যে তারা হাতে পেয়েছেন এবং হল সংসদ সহ জাকসুর কেন্দ্রীয় সংসদের ফলাফল তারা ঘোষণা করবেন। এর সব ধরনের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে তারা রেখেছেন এবং কিছুক্ষণ আগে যেখানে নির্বাচনী কর্মকর্তারা তাদের ব্যালটগুলো গুনছিলেন সেইখানে কিন্তু ইতিমধ্যে চেয়ার টেবিল সাজানো হয়েছে এবং তারা সার্বিক প্রিপারেশন নিচ্ছেন যাতে তারা নির্বাচনের ফলাফল ঘোষণা করতে পারে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যারা প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য আলাদা চেয়ার রাখা হয়েছে। অন্যদিকে যে নির্বাচন কমিশনার যারা নির্বাচনের ফলাফল ঘোষণা করবেন তাদের জন্য আলাদা টেবিল চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ প্রার্থীদের ফলাফল প্রকাশের জন্য যে সার্বিক প্রস্তুতি সেটি কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ করা হয়েছে। এখন পর্যন্ত আমরা নির্বাচন কমিশনের যে ফলাফল তৈরি হয়েছে সেখান থেকে অসমর্থিত বিভিন্ন সূত্রে যে খবর পাচ্ছি তাতে দেখা যাচ্ছে যে আব্দুর রশিদ জিতু, যিনি স্বতন্ত্র প্যানেল থেকে এই নির্বাচন করছেন, তিনি কিন্তু মোটামুটি এগিয়ে রয়েছেন এবং জিএস পদে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল সেই প্যানেলের প্রার্থী মাজহারুল ইসলাম তিনি কিন্তু মোটামুটি এগিয়ে রয়েছেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। অন্যদিকে সার্বিক যে এখানকার 25টি বিভিন্ন পদ রয়েছে সদস্য পদ সহ, সেই পদের কিন্তু মোটামুটি অধিকাংশগুলোতেই কিন্তু ছাত্র শিবিরের প্যানেল থেকেই উঠে এসেছে বলে আমাদের কাছে প্রাথমিকভাবে যে তথ্য সেখানে উঠে এসে, যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিক এসব ফলাফল কোনো ঘোষণা করা হয়নি। এছাড়া আমরা গতকালকে দেখেছি যে যেসব হল সংসদের ফলাফল প্রকাশ করা হয়েছে সেখানেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ছাত্র শিবিরের প্রার্থীরা এখানে জয়ী হয়েছেন বলে আমাদের কাছে মনে হয়েছে। তবে এখন পর্যন্ত যেহেতু আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি সে ব্যাপারে হয়তো কিছুক্ষণ পরে তারা নিশ্চিত করতে পারবেন। এবং আমরা দেখেছি পুরো ক্যাম্পাসেই কিন্তু এ ব্যাপারে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এখানে আশেপাশে যেসব এই বিল্ডিংয়ের অর্থাৎ সিনেট ভবনের আশেপাশেই কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন প্রার্থী এবং তাদের সমর্থকরা কিন্তু এখানে অবস্থান করছেন এবং নির্বাচনের যে ফলাফল সেটির জন্য তারা অপেক্ষা করছেন এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। এবং 4:30টায় যেহেতু ঘোষণা দেওয়া হয়েছে এরপরে কিন্তু আর খুব বেশি দেরি হওয়ার কথা না। এখন থেকে ঠিক 20 মিনিট পরে কিন্তু জাকসুর যে চূড়ান্ত ফলাফল সেটি ঘোষণা করবে নির্বাচন কমিশনের। এবং ক্যাম্পাসে আসলে এই ব্যাপারে থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তো বাহিরে ক্যাম্পাসে আমাদের সহকর্মী ইমন আছেন, সেখানকার পরিস্থিতি জানাতে তিনি আমাদেরকে বিস্তারিত জানাবেন। ইমন। হাসান, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি জাকসু ভবনের সামনে এবং এই ভোট গণনা শেষ হওয়ার পরপর থেকে কিন্তু আমরা দেখছি যে যে সমস্ত প্রার্থীদের সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এসেছেন এবং ভেতর থেকে যে তারা উচ্ছ্বাস করছে সেটি কিন্তু আমরা কিন্তু সেটি শুনতে পাচ্ছি। এবং এই যে ভোট গণনার যে নাটক হলো সেই নাটকের সাথে কিন্তু আমরা দেখছি যে প্রকৃতিও কিন্তু অনেকটা সেই ভোট গণনার মতোই করছে। এই বৃষ্টি, এই রোদ, এই সেটির মধ্যেই কিন্তু রয়েছে। এখন বৃষ্টি হচ্ছে, আমরা একটু যদি দেখাতে চাই যে এই পাশ থেকে একটি আনন্দ মিছিল কিন্তু আসছে এবং নানা স্লোগান দিচ্ছে তারা, এবং সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। ভিপি প্রার্থী, যিনি স্বতন্ত্র ভিপি প্রার্থী রয়েছেন জিতু, তার একটি সমর্থিত প্যানেল কিন্তু এদিকে দেখতে পাচ্ছি আমরা। তারা কিন্তু আনন্দ মিছিল করে কিন্তু তারা আসছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে জিতুও রয়েছেন। আমরা একটু জিতুর সাথে সরাসরি কথা বলার চেষ্টা করব। আমরা কেমন আপনার অনুভূতিটা কেমন? অবশ্যই ভালো অনুভূতি, এত বছর পরে একটা এখন লক্ষ্য কি? আমরা যাচ্ছি আনুষ্ঠানিক জনগণ
প্রথম জাকসু নির্বাচনের আসলে আমাদের আনুষ্ঠানিক যে ফলাফল সেটি ঘোষণা করা হবে একটু পরে। তো আমরা সকলেই এখন সিনেট ভবনের সামনে আছি। তো আমরা যে নির্বাচন কমিশন আছেন সেখানে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করার পরেই আসলে আমাদের পরবর্তী কার্যক্রম আমরা শুরু করবো। আর এত বছর পরে একটি নির্বাচন, 33 বছর পরে, সেখানে আসলে শিক্ষার্থীরা আমার উপর যে আস্থা রেখেছে এবং আমাকে যে বিপুল ভোটে বিজয়ী করেছে, এজন্য আমি আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শ্রদ্ধেয় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ সকল স্টেক যারা আছেন সকলের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তারা আসলে আমাকে যেই ভালোবেসে যে দায়িত্ব দিয়েছেন, আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তাদের সেই দায়িত্ব পালন করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করে দেবো ইনশাল্লাহ। আপনাকে আমরা এতক্ষণ শুনছিলাম যে যিনি ভিপি প্রার্থী রয়েছেন স্বতন্ত্র থেকে জিতু, এবং বেসরকারি ফলাফলে কিন্তু আমরা জানতে পেরেছি যে তিনি কিন্তু এগিয়ে রয়েছেন, এবং এই যে তিনি এগিয়ে রয়েছেন বিধায় কিন্তু তার যারা সমর্থক রয়েছে তারা কিন্তু এখন আনন্দ মিছিল নিয়ে এসেছেন, এবং কিছুক্ষণের মধ্যেই যেহেতু আমরা জানতে পেরেছি যে আনুষ্ঠানিকভাবেই কিন্তু নির্বাচন কমিশন যে ফলটি সেটি ঘোষণা করবেন এবং সেটির অপেক্ষা আমরা রয়েছি। তো এই ছিল আমার কাছে জাকসু নির্বাচনের সর্বশেষ খবর। ইমন এবং হাসান, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, আমাদের দুজন সহকর্মী জানাচ্ছিলেন জাকসু নির্বাচনের ফলাফলের সার্বিক তথ্যগুলো। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং সিনেট প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ। এদিকে ডাকসু এবং জাকসু নির্বাচনে বিশৃঙ্খলার প্রভাব পড়ার আতঙ্কে রয়েছে রাকসুর প্রার্থীরা। শান্তিপূর্ণ পরিবেশ এবং ভোট গণনায় সুষ্ঠু পরিবেশের দাবি শিক্ষার্থীদের। তবে নির্বাচন কমিশন বলছে ভোট গণনায় যাতে কোনো বিতর্ক না হয় সেজন্য প্রস্তুতি নিচ্ছেন তারা। কাজী শাহেদের প্রতিবেদন। একদিকে স্বচ্ছ ব্যালট বাক্স না থাকায় কারচুপি হওয়ার শঙ্কা, অন্যদিকে প্রার্থী তালিকায় নামের সিরিয়াল নিয়ে অনিশ্চয়তা। এর সঙ্গে যোগ হয়েছে ডাকসু ও জাকসু নির্বাচনের বিশৃঙ্খলার প্রভাব। সব মিলিয়ে শঙ্কা রাকসু নির্বাচনের পরিবেশ নিয়ে। আমাদের সকলেরই চাওয়া থাকবে প্রশাসনের নিকট বা নির্বাচন কমিশনারের নিকট যেন কিভাবে নিরপেক্ষভাবে এবং কোনো রকম অভিযোগ ছাড়াই কিভাবে নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়। ওএমআর মাধ্যমে দেয়া এবং এটা মেশিনের মাধ্যমে কাউন্ট করা, এখানে সাধারণত মানুষের বা যারা দায়িত্বে থাকবে তাদের হস্তক্ষেপটা ওইভাবে আসবে না আর কি, যদি এই পদ্ধতি অনুসরণ করা হয়। প্রশাসনের প্রতি এবং নির্বাচন কমিশনারদের প্রতি আমাদের অনুরোধ থাকবে ওদের ভুল ত্রুটিগুলো ছিল সেগুলোর ঊর্ধ্বে গিয়ে বিতর্কমুক্ত যেন নির্বাচন হয়। এমনভাবেই তারা নির্বাচনের পদ্ধতিটা সাজাক, এমনভাবে ঢেলে সাজাক যেন ভোট গণনার সময় কোনো বিলম্ব বা কোনো হিন্ডার্সের সম্মুখীন তাদের না হতে হয়। ভোটাররাও জানান একই আশঙ্কার কথা। নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নিয়ে অনিশ্চয়তাই তারা। তবে প্রশাসন ডাকসু জাকসু থেকে শিক্ষা নেবে এমন প্রত্যাশা তাদের। এখনো পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুন্দর, আমরা আশা করছি যে সুষ্ঠু নির্বাচন হবে এই জায়গায়। এখন চারপাশে যে অবস্থা দেখছি সেখানে ভোটার এবং প্রার্থী উভয় দিক থেকেই একটা শঙ্কা কিন্তু আমাদের মধ্যে থেকে যাচ্ছে এবং একটা ভীতি কাজ করছে আমাদের মধ্যে। ডাকসুতে কি ঘটছে, জাকসুতে কি ঘটছে এটা আমরা বিশ্বাস করি না। আমরা আমাদের প্রশাসনের উপরে ভরসা রাখি এবং আমাদের বিপ্লবী প্রশাসন, আমরা মনে করি আমরা বেটার কিছু পাবো। তফসিল অনুযায়ী স্বচ্ছ ব্যালট বাক্স রাখা সম্ভব না হলেও সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি আছে বলে জানায় নির্বাচন কমিশন। আমরা ওএমআর এর মাধ্যমে নির্বাচন কার্যক্রম পরিচালিত হবে এবং মেশিনের মাধ্যমে আমাদের ভোট গণনা কার্যক্রম সুসম্পন্ন হবে। এক্ষেত্রে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত আছে, অতএব এটা নিয়ে আমরা কোনো সমস্যা ফিল করছি না। সব পক্ষের সহযোগিতায় সব বাধা বিপত্তি পেরিয়ে শান্তিপূর্ণ পরিবেশে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। দর্শক, রাকসু মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনের আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, প্রার্থী তালিকা ঘোষণা কবে করা হবে বিস্তারিত আমাদেরকে জানাবেন। ধন্যবাদ বিপাশা। আজকে যেহেতু মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, বিকেল 5টা পর্যন্ত মনোনয়নপত্র যারা প্রত্যাহার করতে চান তারা আবেদন জমা দিতে পারবেন। তবে শেষ দিনের যে চমকটি সেটি হলো ছাত্রদলের যে বিদ্রোহী প্রার্থী ছিলেন ভিপি পদে, তিনি তার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা করে ছাত্রদলের যে প্যানেল আছে তাকে সমর্থন জানিয়েছেন। ইতিমধ্যে তিনি সংবাদ সম্মেলন করে সে তার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন এবং এখানে ছাত্রদলের যে প্যানেলটি আছে তারাও এখানে একটা সংবাদ সম্মেলনের আয়োজন করছে। তার আগে আমরা একটা কথা বলতে চাই, যিনি প্রত্যাহার করেছেন মাহমুদুল হাসান মিঠু, আপনার কাছে জানতে চাই, আপনি তো ভিপি পদে প্রার্থী ছিলেন, হঠাৎ প্রত্যাহার করলেন শেষ দিনে?
এটি হঠাৎ নয়, এটি নির্বাচনী একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা মনোনয়নপত্র উত্তোলন করে রেখেছিলাম। নির্বাচনী প্রক্রিয়া রয়েছে যাচাই বাছাই এবং সেখানে প্রার্থিতা বাতিলেরও একটি সংখ্যা থেকে যায়। তো সেই জায়গা থেকে সংগঠন চাইনি যে কোনো ধরনের ঝুঁকি নিতে, সেইখান থেকে এটি আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত। আর সবচেয়ে বড় কথা হলো যে আমি জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে সংগঠন মনে করেছে যে এই যে টোটাল একটি নির্বাচনী কর্মযজ্ঞ, এখানে দেখুন 17টি হল সংসদ, একটি মূল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন। তো এই টোটাল নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য আমাদের সাংগঠনিকভাবে কিছু ডেডিকেটেড ছাত্রনেতা দরকার, যে যারা এই টোটাল নির্বাচনী প্রক্রিয়ায় নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনার জন্য নিরলসভাবে পরিশ্রম করবে। সংগঠন, আমি সৌভাগ্যবান যে সংগঠন আমাকে সেই হিসেবে দায়িত্ব দিয়েছে, আমি সেইটাই করে দিতে চাই। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম মাহমুদ হাসান মিঠু যেটি বলছিলেন যে ছাত্রদলের প্যানেল যারা নির্বাচন করবেন তিনি সেখানে দায়িত্ব পালন করবেন, সেই জন্য তিনি তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। এছাড়া আমরা দেখছি যে ছাত্রদলের যে প্যানেলটি ঘোষণা করেছে ছাত্রদল মনোনয়ন জমা দেওয়ার দিন, তারা আজকে এখানে সংবাদ সম্মেলন করবেন। সেই সংবাদ সম্মেলনের আয়োজনটি এখানে চলছে এবং যারা আসছেন তারা এখানে আমরা দেখছি যে প্রত্যাহারের চলছে এবং ছাত্রদলের যারা এখানে প্রার্থীরা আছেন তারাও সংবাদ সম্মেলনটিতে আয়োজন করবেন। যেটি হচ্ছে যে তাদের যেহেতু প্রার্থী যিনি বিদ্রোহী ছিলেন তিনি প্রত্যাহার করেছেন, ফলে তারা এখানে সংবাদ সম্মেলন করে হয়তো সেই ঘোষণাটি দিতে চান। এছাড়া আজকে ইতিমধ্যে আমরা যতটুকু জেনেছি যে 4 জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেছেন। বিকেল 5টার পরে আসলে জানা যাবে যে কারা মনোনয়ন প্রত্যাহার করছেন। নির্বাচন কমিশন যেটি জানিয়েছে যে 4 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দিয়েছেন। আগামীকাল বিকেল 5টার মধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা টানানো হবে। এরপরে মূলত যারা ভোট যুদ্ধে থাকবেন তারা ভোট প্রার্থনা করে মাঠে নামবেন। তো বিপাশা, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে। শাহেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী শাহেদ জানাচ্ছিলেন চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার সর্বশেষ তথ্যগুলো। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময় মানবাধিকার রক্ষা নয়, লঙ্ঘনই ছিল বেশি। জানান, অন্তর্বর্তী মানবাধিকার রক্ষায় নজির স্থাপন করতে চায়। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, অন্তর্বর্তী সরকার চায় সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা স্বাধীন তদন্ত। শনিবার কক্সবাজারে এক কর্মশালায় তারা একথা বলেন। সহকর্মী আব্দুর রহমানের তথ্য এবং ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। শনিবার কক্সবাজারে জাতীয় মানবাধিকার কমিশন আইন 2009-এর সংশোধন ও জাতীয় মানবাধিকার অধ্যাদেশ 2025-এর খসড়া বিষয়ক কর্মশালা হয়। অংশ নেন অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে মানবাধিকার রক্ষা নয়, লঙ্ঘনই ছিল বেশি। গুম খুনের ঘটনায় ছিল না কার্যকর পদক্ষেপ। আমরা আশা করি আমরা একটা খুব ভালো আইন করে যেতে পারবো। আমাদের যে উচ্চ আদালতের ঘাটতি আছে, হিউম্যান রাইটস ভায়োলেশন হলে উচ্চ আদালতে সবার যাওয়ার সুযোগ হয় না। উচ্চ আদালত অনেক টাইম কনজিউমিং, উচ্চ আদালত আরো অনেক 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 কিছু নিয়ে ব্যস্ত থাকে। এই জন্য একটা ডেডিকেটেড একটা ইনস্টিটিউশনস অফ অ্যাকাউন্টেবিলিটি প্রয়োজন। জানান, অন্তর্বর্তী সরকার কমিশনকে সত্যিকার অর্থে স্বাধীন ও কার্যকর প্রতিষ্ঠানে রূপ দিতে চায়। আমরা একটা শক্তিশালী হিউম্যান রাইটস কমিশন গঠন করতে না পারি, এটা কি পরিণতি হয় সেটা আমরা আওয়ামী লীগের 15 বছরে দেখেছি। উচ্চ আদালত সরাসরিভাবে আওয়ামী লীগ আমলে হিউম্যান রাইটস ভায়োলেশনের পক্ষ শক্তি হিসেবে হাজির হয়েছিল। সভায় শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, 15 বছরের দুঃশাসনে মানবাধিকার কর্মীরাই গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। অন্তর্বর্তী সরকার চাইছে এমন একটি মানবাধিকার কমিশন গড়তে যা সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় স্বাধীনভাবে তদন্ত করতে পারে। আমাদের এই কনসালটেশনগুলো যেন এফেক্টিভ হয়, এফেক্টিভ না হলে কিন্তু এই প্রক্রিয়া গত 15.5 বছরে তো প্রচুর ডোনার ফান্ড এসেছে, সেরকমই আরেকটা প্রক্রিয়া হয়ে থাকে। আইন ও বিচার মন্ত্রণালয়ের বিশেষ পরামর্শক ব্যারিস্টার তানিম হোসেন শাওন জানান, প্রস্তাবিত মানবাধিকার কমিশন অধ্যাদেশে কমিশনকে সরকারি প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের বিরুদ্ধেও স্বাধীনভাবে পদক্ষেপ নেয়ার ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি গুম খুন প্রতিরোধে আলাদা আইন প্রণয়নের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। শুধু বাংলাদেশ নয়, পুরো উপমহাদেশেই পিআর পদ্ধতি অচল। যারা এই পদ্ধতি চায় তারা দেশকে অস্থিতিশীল করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু।
শনিবার দুপুরে চাঁদপুরে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজ মাঠে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের পথসভায় তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, বর্তমান সরকারের দেয়া সময়েই জাতীয় নির্বাচন হবে। সেনাবাহিনী এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অতীতে সব নির্বাচন নিরপেক্ষ হয়েছে, ভবিষ্যতেও নতুন ভোটাররা যেদিকে ঝুঁকবে তারাই সরকার গঠন করবে। এদিন জেলা বিএনপি নেতা প্রফেসর ডক্টর সরকার মাহবুব আহমেদ শামীমের তত্ত্বাবধানে প্রায় 1000 অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ দেওয়া হয়। পটুয়াখালীর মহিপুরে একটি মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 3 জেলে দগ্ধ হয়েছে। শনিবার সকাল 9:30টায় খাপড়াভাঙ্গা নদীর আলমগীর মৃধার তেলের ঘাটে এই দুর্ঘটনা ঘটে। উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ফারুক মাছির ট্রলারে রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। পরে স্থানীয়রা তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিদগ্ধ জেলেদের সহায়তার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। দগ্ধ একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের সেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর 2 জেলে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। নেত্রকোনার খালিয়াজুড়িতে একটি স্পিড বোট উল্টে 4 জন এখনও নিখোঁজ রয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা গাজীপুর ইউনিয়নের 5হাট চরপাড়া এলাকার ধনু নদীতে এই ঘটনা ঘটে। খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, আন্ধাইর গ্রামের একটি অনুষ্ঠানে বরযাত্রী নিয়ে যাওয়ার জন্য স্পিড বোটটি ভাড়া আনা হয়েছিল। বোটটি বরযাত্রী নিয়ে রওনা হওয়ার আগ মুহূর্তে 15 জন মিলে ঘুরতে বের হন। এ সময় ধনু নদীতে একটি মাছ ধরার নৌকার সঙ্গে ধাক্কা লাগলে বোটটি পানিতে তলিয়ে যায়। এ সময় নিখোঁজ হন নারী এবং শিশুসহ 4 জন, যাদের এখনো খোঁজ মেলেনি। ফরিদপুর 4 সংসদীয় আসনে ভাঙ্গা উপজেলার 2 ইউনিয়নকে পার্শ্ববর্তী সংসদীয় আসন 2-এ অন্তর্ভুক্ত করণে লাগাতার মহাসড়ক অবরোধ কর্মসূচির পর সংবাদ সম্মেলন করছে এলাকাবাসী। এই নিয়ে বিস্তারিত জানতেই যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী আনিসুর রহমানের সাথে। আনিসুর, সংবাদ সম্মেলনে এলাকাবাসী কি কি দাবি করছেন? সংবাদ সম্মেলন হচ্ছে, বিশেষ করে গত 4 তারিখে নির্বাচন কমিশন যে গেজেট ঘোষণা করেছেন, সেই গেজেট ঘোষণার পর থেকে কিন্তু এই এলাকার মানুষ খুশি উঠেছে এবং 5 তারিখ থেকে কিন্তু এখানে অবরোধ এবং অবস্থান কর্মসূচি হয়েছে এবং আজকেও কিন্তু তারা সংবাদ সম্মেলন করছেন এবং এই সংবাদ সম্মেলনে তারা আসলে কি দাবি করছেন আমরা তাদের কাছে একটু শুনতে চাচ্ছি। ধন্যবাদ ভাই। আপনারা জানেন যে 117 বছর যাবৎ এই ভাঙ্গা, আলগি এবং হামিদদের সাথে আমরা একত্রিতভাবে ছিলাম, একভাবে ছিলাম। হঠাৎ করে আমাদের নির্বাচন কমিশনার সাহেব আমাদেরকে নরকান্দার সালতার সাথে সংযুক্ত করেছে। আমরা 5 তারিখ থেকে আমরা অবরোধ আন্দোলন করতেছি। আমাদের দাবি হলো একটাই, সেটা আমরা ভাঙ্গা ছিলাম, ভাঙ্গার সাথে থাকবো, এই ফরিদপুর 4 আসনের সাথেই আমরা থাকবো। এর জন্য যদি আমাদের শহীদ হওয়া লাগে, সেই শহীদ হওয়ার জন্য আমরা প্রস্তুত আছি, ভাঙ্গার জনগণ এবং আলগি ইউনিয়ন এবং সাধারণ। আজকে সাংবাদিক সম্মেলনের উদ্দেশ্য একটাই, সেটা হলো আমরা ভাঙ্গার জনগণ, ভাঙ্গা এবং আলগি হামিদি আমরা ভাঙ্গার সাথে থাকতে চাই, আমরা ভাঙ্গার সাথে। বিপাশা, আপনি যেমনটি শুনছিলেন যে এই আলগি এবং হামিদের যে 2টি ইউনিয়ন পাশের সংসদীয় আসন 2-এ অন্তর্ভুক্ত করা হয়েছে, তারা এটা কোনোভাবে মেনে নিতে পারছেন না এবং তারা চাচ্ছেন যে এই 2 ইউনিয়ন যে কোনো মূল্যেই হোক তাদের এই সংসদীয় আসন 4-ই তাদেরকে বহাল রাখতে চান। এর জন্য যা করবেন। এই ছিল আমার কাছে এই সংবাদ সম্মেলন থেকে সর্বশেষ তথ্য। নোয়াখালী জেলা সমিতি ঢাকা কার্যনির্বাহী পরিষদ নির্বাচন 2025-এর ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল উৎসব মুখর পরিবেশে রাজধানীর মতিঝিলের টিএনটি স্কুল অ্যান্ড কলেজ মাঠে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই ভোট গ্রহণ করা হয়। এতে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এম.এ. খান বেলাল এবং মোহাম্মদ ফখরুল ইসলামের প্যানেল। জয়ী প্যানেল নোয়াখালী জেলার ভ্রাতৃত্ব বন্ধন অটুট রেখে নোয়াখালীর সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবে এমন আশা জানান ভোটার এবং প্রার্থীরা। নোয়াখালী জেলার উন্নয়ন
এবং নোয়াখালী যেন বিভাগ হয়, সেই আন্দোলনটা যেন চালিয়ে যেতে পারে এই প্রত্যাশা করি। আমরা আশা করব প্রার্থীরা নির্বাচিত হলে সবাই সমন্বিত, যেই প্যানেলই হোক বা দু প্যানেল থেকে হোক, সমন্বিতভাবে নোয়াখালীবাসীর দাবিগুলো সুন্দরভাবে পালন করবে এবং সুষ্ঠু, সমন্বিত এবং সবার সম্প্রীতি থাকবে। আমি জয়ী হলে নোয়াখালীবাসীর যে প্রত্যাশাগুলো আছে সেই প্রত্যাশাগুলো পালন করার চেষ্টা করব এবং এটাতে আজীবন সদস্য এবং নোয়াখালীবাসীকে সম্পৃক্ত করে ইনশাআল্লাহ নোয়াখালীবাসীর প্রত্যাশাগুলো পূরণ করার জন্য সচেষ্ট হব। নাটোর থেকে সিরাজগঞ্জগামী বাসের চালক এবং সহকারীর সঙ্গে স্থানীয়দের বিরোধের কারণে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করেছে নাটোরের বাস কাউন্টার মালিক, চালক এবং সহকারীরা। শনিবার বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই অবরোধ চলে। অবরোধ চলাকালে হরিশপুর বাইপাস থেকে স্টেশন বাইপাস এবং হজরতপুর পর্যন্ত প্রায় 10 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে প্রশাসনের হস্তক্ষেপে নাটোর এবং সিরাজগঞ্জের মালিক পক্ষের মধ্যে সমঝোতা হলে অবরোধ প্রত্যাহার করা হয়। নাটোর সদর থানার ওসি মাহবুব রহমান জানান, আলোচনা শেষে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। গতকাল বেলা 10টার সময় উল্লাপাড়ার গাড়ির এক সুপারভাইজারের সঙ্গে আমাদের নাটোরে কাউন্টার মাস্টারের কথাবার্তা হয় এবং একটু ঠেলাঠেলি হাতাহাতি হয় আর কি। এখানে আমরা তৎক্ষণিক খবর পাই, আমরা শ্রমিক নেতারা এসে এই কাউন্টার তৎক্ষণিক আমরা বন্ধ করে দিই যে এর বিচার না পর্যন্ত তুমি কাউন্টার খুলতে পারবা না এবং কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবে না। কিন্তু আমার অসহায় শ্রমিকরা এখানে গাড়ি নিয়ে গেছে, তাদের তো মারা ঠিক হয়নি এভাবে। আর সুষ্ঠু বিচার যদি না হয় তাহলে আমাদের শ্রমিক আবার আমরা মাঠে আন্দোলন নামবো, আমরা মানববন্ধন করবো। আবার আজকে বসার কথা ছিল কিন্তু আর না বসে আর আমাদের গাড়ি ঘুরায় দিচ্ছে, প্লাস স্টাফের মারধর করছে। সিলেটে দেশ টিভির প্রতিনিধি খালেদ আহমেদ সহ 11 সাংবাদিককে সিলেটের সমস্যা এবং সম্ভাবনা নিয়ে সাংবাদিকতায় অনন্য ভূমিকা রাখায় ইউনেস্কো ক্লাব সাংবাদিকতা পুরস্কার প্রদান করা হয়েছে। সোমবার সকালে সিলেট প্রেস ক্লাবের আমিনুর রশিদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ভিসি এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী অধ্যাপক ডক্টর আলিমুল ইসলাম। জাতীয় ইউনেস্কো ক্লাব সভাপতি অধ্যাপিকা সৈয়দা মিনুফার ইয়াসমিন সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম। কিশোরগঞ্জ সদর উপজেলা যশোদল বাজারে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়েছে। শুক্রবার রাতে যশোদল বাজারে এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 15 জন। এ সময় কয়েকটি দোকানপাট এবং বাড়িঘরে ভাঙচুর করা হয়। তোফায়েল আহমেদের তথ্য এবং ছবিতে রিপোর্ট জানাচ্ছেন শায়লা খান। কিশোরগঞ্জ সদর উপজেলার ভুবিরচর এলাকায় বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে পায়েল মোটর বাইক নিয়ে বেপরোয়া চলাচল করলে বাধা দেন স্থানীয় মসজিদের মুয়াজ্জিন। উত্তেজিত হয়ে মুয়াজ্জিনের উপর হাত তুলেন পায়েল। স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে তার মোটরসাইকেলটি আটক করে। পরে বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় যশোদল বাজার কমিটি কয়েক দফা চেষ্টা করলেও সমাধান হয়নি। এ নিয়ে শুক্রবার রাতে দেশীয় অস্ত্রসহ লোকজন নিয়ে বাজারে হামলা চালায় পায়েল ও তার সহযোগীরা। এ সময় বাজার কমিটির লোকজন হামলা প্রতিহত করার চেষ্টা করলে সংঘর্ষ বাধে। এ হামলায় ইট পাটকেল নিক্ষেপ ও বেশ কয়েকটি দোকানপাটে ভাঙচুর করা হয়। এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে তারা দোকানপাট বন্ধ করে দেন। এ সময় দুটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পিস্তল, রান্দাও, দেশীয় অনেক অস্ত্র টস্ত্র নিয়ে বাজার লুটপাট করে আর সব বাজারে যা কিছু আছে সব নিয়ে গেছে। ভবিষ্যতে এক মেয়ে নিয়ে ঘোরাফেরা করছে এই পায়েল নামে ছেলেটা। পরে এক মসজিদের মুয়াজ্জামে প্রতিবাদ করার কারণে এই ছেলে এই লোকেরা লাত মারছে। লাত মারার পরে দিয়ে আপনার গ্রামবাসী ধরে ছেলেরা মাইর দিয়ে গাড়ি আটকায়া প্রশাসনের কাছে দিয়ে দিচ্ছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি শান্ত করে। অভিযোগ দেওয়ার জন্য বলেছি কিন্তু ওনারা অভিযোগ দেয়নি। আজকে ওরা স্থানীয় মীমাংসা করতে বসছিল। বসার পরে এক পর্যায়ে উভয়ের মুখে উত্তেজিত হয়। উত্তেজিত হওয়ার পরে দাওয়া পাল্টা দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। হামলায় অন্তত 15 জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। ময়মনসিংহের ভালুকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 10 জন। শনিবার সকাল 8টার দিকে উপজেলার ভরাডোবা তাসরিফ কটন মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করা হয়েছে, পরে গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর পুলিশ বাস দুটি জব্দ করেছে। সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের চাকুরি রাজস্ব খাতে স্থানান্তর সহ 4 দফা দাবিতে ময়মনসিংহে মানববন্ধন হয়েছে। শনিবার সকালে মুমিনুন্নেসা সরকারি মহিলা কলেজের সামনে এই কর্মসূচি পালন করা হয়। বক্তারা জানান, দেশের 330টি সরকারি কলেজে কয়েক হাজার তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী 30 বছরেরও বেশি সময় ধরে বেসরকারিভাবে চাকরি করে যাচ্ছেন। এতে পরিবার নিয়ে কষ্টে জীবনযাপন করতে হচ্ছে। দ্রুত দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সরকারি এবং বেসরকারি কর্মচারী কিভাবে হয় এই বৈষম্য? বেসরকারি সরকারি সব মিলিয়ে আমরা তো এক পরিবার। আমরা তো চাই নাই, আমরা তো কখনো চাই নাই যে আমরা তাদের বিপক্ষে বা বিপরীতে থাকি। আমরা সকলে একসাথে মিলেমিশে কাজ করি। দর্শক, কিছুক্ষণের মধ্যেই শুরু হবে জাকসুর ফলাফল ঘোষণা। এর জন্য আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। হাসান, সর্বশেষ আর কি তথ্য আছে আপনার কাছে? বিপাশা, আপনাকে ধন্যবাদ। আমরা দেখছি যে ইতিমধ্যে কিন্তু সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। জাকসুর যে সিনেট হল, সেই হলে কিন্তু ইতিমধ্যে প্রার্থীদের জন্য নির্ধারিত আসন সেট করা হয়েছে। যদিও এখন পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কর্মকর্তারা কিন্তু এখন পর্যন্ত ভিতরে আসেননি এবং প্রার্থীদেরকেও আসলে ভিতরে এখনও দেখা যাচ্ছে না। তবে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এটি নিশ্চিত। কিছুক্ষণ আগে অর্থাৎ 3:30টার দিকেই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখানে প্রধান কর্মকর্তারা এসেছিলেন এবং প্রভিসিও এসেছিলেন। তারা কিন্তু বলে গেছেন যে আমরা ঠিক 4:30টায় শুরু করব। যদিও এখনও 4:30 পার হয়ে গিয়ে প্রায় 10 মিনিট অতিক্রান্ত হয়েছে, এখন পর্যন্ত কিন্তু তাদের সে লক্ষণ আমরা এখনও দেখতে পাচ্ছি না। যদিও হল রুমের বাহিরে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে বিভিন্ন প্যানেলের প্রার্থীদের যে সমর্থকরা তারা কিন্তু নির্বাচন কমিশন এই সিনেট হলের সামনে অপেক্ষা করছেন এখন পর্যন্ত। তবে নির্বাচন কমিশন হয়তো কিছুক্ষণ পরেই ফলাফল ঘোষণা শুরু করতে পারেন, যে কোনো মুহূর্তে এটি হতে পারে। তবে এখন পর্যন্ত আমরা যেসব বেসরকারি অসমর্থিত সূত্রের যেসব খবর আমরা পাচ্ছি তাতে দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশনের সবশেষ আমরা যে অসমর্থিত সূত্রগুলিতে তথ্য পাচ্ছি, সেখানে স্বতন্ত্র প্রার্থী তিনি কিন্তু নির্বাচিত হচ্ছেন এবং ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে এজিএস জিএস সহ বেশ কয়েকটি পোস্টে নির্বাচিত হতে পারেন বলে অসমর্থিত সূত্রগুলো বলছে। যদিও এখন পর্যন্ত এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না, কিছুক্ষণ পরে হয়তো আপনাকে জানাতে পারবো। তবে আমরা সকাল থেকে দেখেছিলাম যে আজকেও কিন্তু নানা নাটকীয়তা চলেছে এখানে। প্রধান নির্বাচন কমিশনার বারবার আশ্বস্ত করছিলেন যে 2টার মধ্যে যদি তারা নির্বাচনের গণনা শেষ করতে পারেন সেক্ষেত্রে হয়তো তারা 7টায় ফলাফল প্রকাশ করবেন। যদিও তারা 2টার মধ্যেই কিন্তু নির্বাচন কমিশনের যে কর্মকর্তারা তারা কিন্তু সবগুলো কেন্দ্রের
যে ভোট ব্যালট সেটি কিন্তু তারা গুনে শেষ করতে সক্ষম হয়। পরবর্তীতে তারা ঠিক 3:30টার দিকে এসে ঘোষণা দেয় যে 4:30টার দিকে, ঠিক 4টার দিকে তারা ঘোষণা দেয় 4:30টায় নির্বাচন কমিশনের যে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে। সেখানে হল সংসদ এবং কেন্দ্রীয় ঢাকা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কেন্দ্রীয় ছাত্র সংসদ যেটি জাকসু, সেই জাকসুর ফলও কিন্তু ঘোষণা করা হবে। আমি বাইরে দেখছি যে প্রচুর পরিমাণে শিক্ষার্থী কিন্তু অপেক্ষা করছেন এবং তারা থেকে থেকে নিজেদের পছন্দের প্রার্থীদের ব্যাপারে স্লোগান দিচ্ছেন। যদিও হলের ভিতরে এখনও অনেক প্রার্থী এখনও আসবার বাকি রয়েছে। যে এটা মূলত দেখা যাচ্ছে যে মূল কারণটি দেরি করবার আমরা যেটি বুঝতে পারছি সেটি হচ্ছে যে হলের সামনে প্রচুর পরিমাণে লোক এখনও পর্যন্ত ভিড় করছেন এবং এর কারণেই কিন্তু যে প্রার্থী এবং নির্বাচন কমিশনের কর্মকর্তারা তারা কিন্তু ভিতরে প্রবেশ করতে কিছু সময় লাগছে এখন পর্যন্ত মনে হচ্ছে। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য গত কয়েকদিন ধরে যেভাবে এখানে কাজ করছিলেন সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি অব্যাহত রয়েছে এবং আজকে প্রচুর পরিমাণে আরও বেশি বাহির থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখানে না ঘটে সেটি নিবারণ করবার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন। এবং আমরা দেখেছি আজকেও কিন্তু এই ভোটকে বিতর্কিত নানাভাবে করা হয়েছে এবং এই ভোটের বিভিন্ন কারচুপির অভিযোগ রয়েছে এবং একই সাথে নির্বাচন কমিশন যেসব মেশিন এবং ওএমআর শিটের মাধ্যমে যে প্রার্থীদের নির্বাচন করবার যে ব্যালটটি সেটি নিয়েও কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগে পরিপ্রেক্ষিতে আমরা দেখি কিন্তু 3 জন শিক্ষক পদত্যাগ করেছিলেন এবং একজন নির্বাচন কর্মকর্তা অর্থাৎ রিটার্নিং তিনিও কিন্তু পদত্যাগ করেছিলেন এবং আজকেও কিন্তু একই ঘটনা ঘটেছেন। একজন নির্বাচন কর্মকর্তা তিনি কিন্তু পদত্যাগ করেছেন এবং ব্যক্তিগত কারণ দেখিয়ে কিন্তু এই নির্বাচন থেকে উনি সরে দাঁড়িয়েছেন বলে আমরা জানতে পেরেছি। যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ যে কোনো মূল্যে আসলে তারা জাকসুর যে ফলাফল সেটি তারা ঘোষণা করবেন এবং এতে কোনো ধরনের বাধা বিপত্তি তারা এই মুহূর্তে মানতে চাচ্ছেন না। এবং যেহেতু 33 বছরের একটি অপেক্ষা সেটি কিন্তু সম্পূর্ণ হতে যাচ্ছে এবং জাকসু তাদের নিজস্ব প্রতিনিধি পাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তাদের দাবি দেওয়া আদায় করবার জন্য একটি চূড়ান্ত পাচ্ছে এবং একটি মধ্য আদায় করবার জন্য এই এমনটা কিন্তু এখানকার প্রশাসন মনে করছে। আমরা সকালে কথা বলেছিলাম বিভিন্ন প্যানেলের যে প্রার্থীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করেছি। সেখানে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আদিব এবং জিএস প্রার্থী মাজহারুল ইসলাম তারা যেটি বলছিলেন যে এই ভোটের মধ্য দিয়েই কিন্তু সাধারণ শিক্ষার্থীরা যে স্বতন্ত্র প্যানেলের বলছেন যে তারা এই রায়কে চূড়ান্তভাবে মেনে নিতে চান। যদিও এর আগে আমরা দেখেছি ছাত্রদল এবং বামপন্থী বেশ কয়েকটি সংগঠন তারা কিন্তু গতকালকেই নির্বাচনের দিনে অর্থাৎ গত পরশু কিন্তু নির্বাচন থেকে নিজেদেরকে ওয়াকআউট করে নেয় এবং এরপরেই কিন্তু বামপন্থী বিভিন্ন সংগঠনের কয়েকটি প্যানেলেও কিন্তু নির্বাচন থেকে সরে দাঁড়ায়। তবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ বেশ কয়েকটি ছাত্র সংগঠন যারা এই জুলাই অভ্যুত্থানের সাথে সম্পর্কিত এমন বেশ কয়েকটি ছাত্র সংগঠন কিন্তু নির্বাচনে থেকে যাবার ঘোষণা দেয় এবং ফলাফল মেনে নেবার সর্বোচ্চ চেষ্টাটা করা হবে বলে এখানকার প্রার্থীরা ঘোষণা দেয়। এবং আমরা দেখেছিলাম যে নির্বাচনের পরে অর্থাৎ যখন নির্বাচন শেষ হয় এরপরে ব্যালটগুলো যখন কেন্দ্রীয় ছাত্র সংসদের যে অর্থাৎ সিনেট ভবনে নিয়ে আসা হয় তখন কিন্তু আমরা দেখতে পাই যে বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা স্লোগান দেন ডাকসু বানচালের একটি ষড়যন্ত্র হচ্ছে এমন অভিযোগে কিন্তু থেকে তারা স্লোগান দেয়। যদিও আজকে সারাদিন আমরা ক্যাম্পাসের ভিতরে দেখেছি পুরো পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রয়েছে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং বিভিন্ন প্রার্থীরা কিন্তু সিনেট হলের সামনে কিন্তু তারা অবস্থান নিয়ে তাদের নিজেদের অবস্থান জানান দিয়েছেন এবং প্রত্যেকটি জায়গায় আমরা দেখেছি ঘন্টার পর ঘন্টা তারা কিন্তু
তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা এখানে অবস্থান করেছেন এবং পালাক্রমে তাদের যে ভোটের ফলাফল সেটি ফাহিম, জাকসু নির্বাচনের ফলাফল প্রকাশের আর কি কি তথ্য রয়েছে আপনার কাছে? যে জাকসু নির্বাচন আয়োজন করা এবং জাকসু নির্বাচনকে ঘিরে এক ধরনের যে উত্তেজনা, বাড়তি উত্তেজনা, এই উত্তেজনার মাঝেও কিন্তু এই যে নানা নাটকীয়তার মধ্য দিয়ে পার করছে টানা 3টি দিন। নির্বাচন হয়ে যাওয়ার পরও প্রায় গতকাল এবং আজ মিলিয়ে মোট প্রায় কিন্তু 3 দিনের যে ভোট গণনা, এটি কিন্তু এক ধরনের ইতিহাস সৃষ্টি করছে বলে শিক্ষার্থীরা বলছেন। তারা বলছেন যে এই এত ছোট একটি নির্বাচন যেখানে প্রায় 11,000 প্লাস ভোটার, এই কয়জন ভোটারের যে নির্বাচনে জাকসু নির্বাচনে প্রার্থীরা যারা বিজয়ী হচ্ছেন অথবা হবেন তাদের নাম ঘোষণা করতে এই যে প্রশাসনের অথবা নির্বাচন কমিশনের এত দেরি হওয়াকে কেন্দ্র করে কিন্তু শিক্ষার্থীদের মাঝে এক ধরনের উৎকণ্ঠা কাজ করছে। তারা বলছেন যে কেন নির্বাচন কমিশন এত দেরি করছে তাদের প্রার্থীদের যারা জয়ী হয়েছেন তাদের নাম ঘোষণা করতে। তারা কিন্তু অনেকেই বলছেন যে এখানে কোনো ষড়যন্ত্র তারা দেখছেন। এছাড়া অনেকে এক একজনের মাঝে কিন্তু এক এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করেছি। তারা প্রত্যেকেই কিন্তু এখন অবস্থান করছেন সিনেট ভবনের ঠিক দরজার সামনে। তারা এখানে বারবার একটি কথাই বলার চেষ্টা করছেন, নির্বাচন কমিশন এবং যারা সংশ্লিষ্ট রয়েছেন, শিক্ষক কর্মকর্তা থেকে শুরু করে যারা সংশ্লিষ্ট রয়েছেন সকলের কাছে কিন্তু তারা তাদের যেই একটি দাবি যত দ্রুত সম্ভব এই নাম ঘোষণা করতে তারা কিন্তু বলছেন। তবে নির্বাচন কমিশন থেকে কিন্তু ইতোমধ্যেই জানানো হয় যে তারা ইতোমধ্যেই জানান যে তারা কিন্তু এই যে নির্বাচনের ফলাফল সেটি ঘোষণা করার জন্য ইতোমধ্যেই তৈরি হয়েছেন এবং নির্বাচনের সার্বিকভাবে যে ভোট গণনা কার্যক্রম সেটি ইতোমধ্যেই তারা সম্পন্ন করেছেন। তবে কেন এত দেরি এই বিষয়ে প্রশ্ন করতে গেলেও কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো সদুত্তর পাওয়া যায়নি প্রশাসন কিংবা নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তারা কিন্তু নানা টালবাহানা করে এই যে প্রশ্ন এড়িয়ে যাওয়ার এক ধরনের চেষ্টা সেটি করছেন। তবে আশা করা যাচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যেই কিন্তু তারা এই যে নির্বাচনের ফলাফল সেটি ঘোষণা করবেন এবং তারা কিন্তু কিছুক্ষণ পরপরই বলছেন যে যত দ্রুত সম্ভব তারা করার চেষ্টা করছেন। সন্ধ্যা 7টায় অফিসিয়ালি তারা ঘোষণা করার কথা থাকলেও এখন পর্যন্ত কিন্তু তেমন কোনো অগ্রগতি তারা দেখাতে পারছেন না এই যে নির্বাচনের যে সার্বিক কার্যক্রম সেটি ঘিরে। আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে সিনেটের সামনে প্রচুর পরিমাণে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখানে জড়ো হন এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগানে এখানে পরিবেশটি উত্তপ্ত করে রাখেন এবং তারা এই যে কয়েকজন প্রার্থীকেও আমরা এখানে ঢুকতে দেখেছি যারা এই যে নির্বাচনের সার্বিক কার্যক্রম এটি তারা পরিচালনা করছেন এবং তারা দেখছেন যে এই যে সার্বিক অগ্রগতি কতটুকু হলো। এছাড়া এখানে কিন্তু কিছুক্ষণ পরপরই আমরা দেখতে পেয়েছি যে প্রশাসনের অনেক কর্মকর্তারাও কিন্তু এখানে আসছেন এবং তারা কিন্তু এই যে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এটিকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন, এমনটাই কিন্তু তারা জানান। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে বেশ কয়েকজন প্রার্থী এখানে এসে কিন্তু কিছুক্ষণ পর যে অগ্রগতি নির্বাচন কমিশনের যে অগ্রগতি সেটি জানার চেষ্টা করছেন। এছাড়া আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীদের মাঝে এক ধরনের যত সময় গড়াচ্ছে তত কিন্তু এক ধরনের উৎকণ্ঠা বেড়ে যাচ্ছে এবং তারা বলছেন যে যত দ্রুত সম্ভব এই যে নির্বাচনের ঘোষণার কাজ ফলাফল ঘোষণা কিন্তু তারা খুব দ্রুত চাচ্ছেন এবং তারা বলছেন যে এটি যদি না করা হয় সেই ক্ষেত্রে কিন্তু যত সময় গড়াবে এখানে কিন্তু জল ঘোলা হওয়ার সম্ভাবনা রয়েছে, এমন অভিযোগ কিন্তু তারা বারবার করে আসছেন। আমি যদি বলে রাখি যে কিছুক্ষণ পরেই কিন্তু নির্বাচন কমিশন যেটি বলছেন যে কিছুক্ষণ পরেই তারা নির্বাচনের যে সম্পূর্ণ ফলাফল সেটি ঘোষণা করবেন। এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে থেকে আমার কাছে পাওয়া সর্বশেষ তথ্য।